নমস্কার। মোহনবাগান যে এবার সুপার সাইড সেটাই কিন্তু বারবার প্রমাণ করছে ইন্ডিয়ান সুপার লিগে। পিছিয়ে থেকেও তৃতীয় ম্যাচ জিতলো পাঞ্জাব এফসির বিরুদ্ধে এও ম্যাচে, এবং এও ম্যাচে এফসি গোয়া আর মোহনবাগানের পারফরমেন্সই এখন সবচেয়ে ভালো। সবচেয়ে পিছিয়ে থেকে জেতার একটা কারণ দেয়ালে প্রায় পিঠ থেকে গিয়েছিল। আগের ম্যাচে হার, বিরতিতে পাঞ্জাব রিকির গোলে এগিয়েছিল, কিন্তু পরবর্তীকালে আমরা 20 মিনিটের একটা স্পেল দেখলাম, 3টে গোল চলে এলে অবশ্যই ভিদালের কার্ড দেখাটা একটা ফ্যাক্টর ছিল। পুরো ম্যাচটা নিয়ে আমরা এখন কথা বলবো অতীতের বিখ্যাত খেলোয়াড় মানস ভট্টাচার্য সঙ্গে। মানস দা, পুরো ম্যাচটাকে তুমি কিভাবে বলবে? দেখো, প্রথম অর্ধ যদি তুমি দেখো, মোহনবাগান কিন্তু ভালো ফুটবল খেলেনি, এবং পাঞ্জাব যে ফুটবলটা খেলেছে তার মধ্যে ফুটবলের থেকে গায়ের জোরের প্রভাবটা, আধিক্যটা ওদের মধ্যে বেশি লক্ষ্য করে। ফিজিক্যাল ফুটবল গুরদেব, মঞ্জিত এরা খেলতে ফুটবলটাই খেলেছে পাঞ্জাব। ওরা ফিজিক্যাল ফুটবলটা খেলবার চেষ্টা করেছে, ওরা বাজে ট্যাকেল করে খেলোয়াড়দের ভয় পাইয়ে দেওয়ার চেষ্টা করেছে। প্রথমার্ধে মোহনবাগানের খেলাটাকে কোনো সময় তাই জন্য দানা বাঁধতে দেয়নি ওরা। মোহনবাগান কিন্তু এই অর্থে খুব ভালো ফুটবল খেলেনি, তবে তার মধ্যে একটা প্রভুর শট ক্রসবারে লেগে ফিরে এসছে। প্রথমে 10-15 মিনিট মোহনবাগান টিমটাও খুব আমি বলবো অগোছালো ছিল। একটা ডান পায়ের শট কার করে ক্রসবারে লেগে ফিরে আসে, তারপরে এটা খুব ভালো শট ওদের, যেটা কিন্তু গোল হতে পারত। সম্পূর্ণ বিট হয়েছিল বিশাল কায়ের, ভালো শট, দারুণ শট ছিল। এবং দ্বিতীয় যে প্রচেষ্টা ওদের, যেখান থেকে রিকির গোল, এবং কোনো বাধা পেল না হয়। আমার খুব খারাপ লেগেছে অ্যালবার্টো রড্রিগুয়েজ এবং আলট্রেট আর আকাশ রাই তো প্রথমেই স্পিডে বিট হয়ে গেছে রিকির কাছে, কিন্তু এই দুজন আশিস রাই দুজনে যখন ও বিট হয়ে গেছে, দুজন দীর্ঘকায় স্টপার কেন দাঁড়িয়ে রইলো, কেন ওয়েট করলো, আমি বুঝতে পারলাম না। ওরা যদি বলটার দিকে এগিয়ে যেত, ওর কাছে যদি 4জন চ্যালেঞ্জ করতে যেত, তাহলে এত সহজ ভাবে কিন্তু রিকি শটটা করতে পারত না। যাই হোক, এই গোলের সুবাদে মোহনবাগান পিছিয়ে পড়েছিল, চেষ্টা করেছে কিন্তু কাজের কাজ কিছু হয়নি। ম্যাকলারেন প্রথমার্ধেও কিন্তু ব্যর্থ হয়েছে, কামিংসও খুব একটা বিশেষ কিছু করতে পারেনি। শুধু লিস্টন কোলাসোর 2-1টা দৌড় ছাড়া প্রথমার্ধে উল্লেখ করার মতো মোহনবাগানের কোনো ঘটনা ছিল না। মোহনবাগান এবং যে প্রথমার্ধ এবং দ্বিতীয়ার্ধের মধ্যে ফারাকটা কি ভিডালের লাল কার্ড দেখে না অন্য কোনো? না, দ্বিতীয়ার্ধের শুরুতেই মোহনবাগান গোলটা পেয়ে যাওয়াতে মোহনবাগানের অনেকটা সুবিধা হয়েছে। 51 মিনিটে ভিডাল আর্জেন্টাইন ফুটবলারটি রেড কার্ড দেখেছে। তবে আরেকটা রেড কার্ড আজকে হয়, ম্যাসজেন যেভাবে ট্যাকেল করেছে আপুইয়াকে, যেখান থেকে ও ব্যথা পেয়েছে, মাঠের বাইরেও চলে যেতে হলো ওকে। এক্ষেত্রে কিন্তু ও পাটাকে যেভাবে চালিয়েছে বারবার দেখানো হয়েছে, ওটা কিন্তু আরো মারাত্মক ফাউল ছিল, যেখান থেকে ম্যাসজেনকে রেড কার্ড দেখানো উচিত ছিল। যেহেতু একটা রেড কার্ড হয়ে গেছে, তাই জন্য আমার মনে হয় রেফারি শুধু হলুদ কার্ড দেখিয়ে ওকে সতর্ক করেছে, এবং পরের ম্যাচও খেলতেও পারবে না। আজকের এই ম্যাচটাকে যদি তুমি পুরো বিশ্লেষণ করো, গোলটা যখন প্রথম গোলটা শোধ হলো, কামিংসের কর্নার থেকে আলট্রেটের অ্যালবার্টো রড্রিগুয়েজের হেড জালে চলে যায়। আর পেনাল্টিটা নিয়ে অনেকে প্রশ্ন তুলতে পারে, কিন্তু পেনাল্টিটা যখন দুজনের মাঝখান থেকে অনিরুদ্ধ থাপা ঢুকে যাবার চেষ্টা করছিল, দিক থেকে দুজনে কিন্তু খুব বাজেভাবে ট্যাকেল করেছে, এবং তার জন্য রেফারি পেনাল্টি দিয়েছে। ম্যাকলারেন সেখান থেকে গোল করেছে। 2-1 হয়ে যাওয়ার পরে 3-1 যেটা হলো, সেটাও কিন্তু একটা ভালো গোল করেছে আমি বলবো সেই অ্যালবার্টো রড্রিগুয়েজ। 3 হেড করে আবার একটি গোল, যেখান থেকে 3-1 হয়ে গেল। 10 জনের বিরুদ্ধে 11 জনের লড়াই, অসম লড়াই তুমি বলতেই পারো। খেলা যত কিন্তু গড়িয়েছে, মোহনবাগানের দাপট কিন্তু তত বেড়েছে, এবং মোহনবাগানের কাছে যে গোলের সুযোগও কিন্তু চলে এসেছিল, তারা কিন্তু কাজে লাগাতে পারেনি। কি বলছিলে তুমি বলো? রবি কুমার একটা ভালো শট বাজিয়েছে লিস্টনের কাছ থেকে, প্রায় 1:1। আর একটা কথা হচ্ছে যে সুরেশের হাতে লেগেছিল বল, এবং সুরেশের হাতি বলের দিকে গিয়েছিল। পেনাল্টি পাওয়ার আগে মোহনবাগান কিন্তু আর একটা পেনাল্টি পেতে পারত। দেখো, আমি এইসব কথা আর বলবো না, কারণ এত বিতর্ক তৈরি হয়। অন্য সবাই খেলা দেখে, আমি দেখি, তুমি দেখো, সবাই দেখে।
এগুলো কিন্তু দেখা উচিত রেফারিদের কাছেও, রেফারিরাও দেখে, কিন্তু ওরাও মানুষও একটু ভুলচুক করে ফেলে, সেটাকে নিয়ে কিন্তু ভাবতে হবে। ওটাও মোহনবাগানের পেনাল্টি হয়তো পেতে পারতো মোহনবাগান, সেটা হয়তো হয়নি, লেগে গেছে, আচমকা পড়ে গেছে বলে হয়তো রেফারি এইভাবে যায়নি, কিন্তু ডেট হয়ে গেলে সঙ্গে সঙ্গে কিন্তু সেটাতে পেনাল্টি দিতে পারে রেফারি। যাই হোক, আজকে ওভারঅল ম্যাচ 3 পয়েন্ট, এটাই খুব ভাইটাল। পেলো 3 জন নির্ভরযোগ্য খেলোয়াড় ছাড়া, এটা কতটা বুস্ট আপ পরবর্তীকালের জন্য? শোনো, মোহনবাগানের রিজার্ভ বেঞ্চও ভালো, আমি তো আগেও বলেছি যে যখন নামে, আর ম্যারাথন লিগে একটা আধটা ম্যাচ তোমার খারাপ হতেই পারে, যেটা গত ম্যাচে হয়ে গেছে, হতেই পারে অ্যাওয়ে ম্যাচে। আর এফসি গোয়া ভালো দল, এফসি গোয়া খারাপ দল নয়, এটা তোমাকে ভাবতে হবে। তবে পাঞ্জাব এফসি খুব ভালো মানের দল নয়, ওরা তো গায়ের জোরে বেশি ফুটবল খেলার চেষ্টা করেছে। আমি একটা সময় ভাবছিলাম যে মোহনবাগানের খেলোয়াড়রা না আঘাত পেয়ে যায়। উনি সোহেল ভাটকে আজকে দেখে নিলেন, তিনি সাহালকেও নামিয়েছিলেন এবং সূর্যবংশীকেও তিনি ব্যবহার করেছেন। এই যে দেখে নেওয়া, রিজার্ভ বেঞ্চকেও তৈরি করে নেওয়া, এটা কিন্তু খুব ভালো দিক আমি বলবো। যেভাবে এবারে সন্তোষ ট্রফিতে সঞ্জয় সেন বাংলা দলকে 22 জনকেই ঘুরিয়ে ফিরিয়ে খেলে সবাইকে ফিট রেখেছে, কে কখন খেলবে কেউ বলতে পারে না। এটা একটা কোচের সবচাইতে বড় ইউএসপি, যে কোচ তার রিজার্ভ বেঞ্চকেও প্রথম দলের সমান তৈরি করে রাখতে পারে, তার সাফল্য পেতে খুব একটা অসুবিধা হবে না। তুমি যে একটু আগে কথাটা বললে 3 জন রেগুলার খেলোয়াড় না থাকাতেও আজকে কিন্তু জয়টা তুলে আনলো এই ক্লাবে। আমি তোমাকে আগেই বলছি, এই মোহনবাগান টিমে বা এই দলে কেউ অপরিহার্য নয়, যে কোনো কাউকে দিয়ে কিন্তু মলিনা ম্যাচটাকে বার করতে পারে এবং প্রত্যেকেই তৈরি এবার মোহনবাগানের জন্য তাদের সেরা খেলোয়াড়টা তুলে দেওয়ার জন্য, তুলে ধরার জন্য। সঞ্জয় সেনের কথা বলেছো, একটা কথা বলবো, আজকে বাংলা উড়িষ্যা ম্যাচ এবং মোহনবাগান পাঞ্জাব এফসি ম্যাচে আমরা কিন্তু একই ধরনের অনেকটা রিপ্লে দেখেছি। বাংলাও 1 গোলে হারছিল, বাংলা গোলটা শোধ করেছে বিরতির ঠিক একটু আগে, মোহনবাগান গোলটা শোধ করেছে বিরতির পর, এবং আইডেন্টিক্যাল রেজাল্ট হয়েছে। এখানে রেড কার্ড হয়েছে, বাংলা উড়িষ্যা ম্যাচে রেড কার্ড হয়নি, কিন্তু বেশ কিছু মিল কিন্তু আমরা দেখলাম। এবং বাংলার আজকের দিনটা 26শে ডিসেম্বর, দিনটা কিন্তু বাংলার ফুটবলের পক্ষে ভালোই গেল। অবশ্যই নরহরির গোল, এই ছেলেটাও গোলের মধ্যে রয়েছে, গোল করতে হবে, গোল না করলে দল জিতবে কি করে। আজকে আমি ধন্যবাদ দেবো অ্যালবার্টো রড্রিগুয়েজকে, সময় মতো কাজের কাজটি করেছে, দুটি গোল সে করেছে এবং তার ফলে মোহনবাগানের জয় অনেক বেশি। একটা প্রশ্ন করার লোভ সামলাতে পারছি না, অ্যালবার্টো রড্রিগেজ কি কোথাও সুব্রত ভট্টাচার্যকে মনে করাচ্ছে, পেছন থেকে এসে সংকটের মুহূর্তে গোল করে যাচ্ছে নিয়মিত? দেখো, বাবলুদা আমাদের সময় অনেক গোল করেছে, এটা অবশ্যই বলতে হবে, এবং আমাদের দল কোনো পেনাল্টি পেলে হ্যাঁ বাবলুদাই কিন্তু নিত এবং বাবলুদাই গোল করতো, অনেক গোল করেছে বাবলুদা পেনাল্টি থেকে এবং হেড করে। ভাইটাল টাইমে যখন গোল হচ্ছে না, কলকাতার লিগে যে ম্যাচ আটকে যেত, তখন বাবলুদাকে উপরের দিকে তুলে আনা হতো বাবলুদার মাথাটাকে ব্যবহার করার জন্য, এবং বাবলুদা যে বল হেড করতে পারতো না, বলটা বেরিয়ে আসতো, সে বল থেকে আমরা অনেক গোল করে দলকে জিতিয়েছি। এটা খেলার অঙ্গ, খেলার পার্ট। আজকে ওর উচ্চতাটাকে কাজে লাগিয়েছে এবং এই ছেলেটার হেড করার কোয়ালিটিও ভালো, সুতরাং বলা যেতে পারে মোহনবাগান। তবে ওদের 2 জন ডিফেন্ডার ফার্স্ট হাফে কিন্তু খুব বাজে খেলেছে, 2 জন সেন্ট্রাল ডিফেন্সের মধ্যে বোঝাপড়ার বড্ড অভাব লক্ষ্য করছিলাম। আর দেখো, ফুটবলে গোল হচ্ছে সবচাইতে বড় ব্যাপার। নিশ্চয়ই যখনই গোল করবে না, যে খেলোয়াড়টার আত্মবিশ্বাস তলানিতে থাকবে, তাকে দেখবে তুমি অনেকটাই আত্মবিশ্বাস গেইন করে ফেলে, যে অনবদ্য ফুটবল উপহার দিয়েছে। এরকম অনেক ঘটনা আমাদের খেলোয়াড়ি জীবনেও আমরা দেখেছি, আমাদের অনেক বড় বড় খেলোয়াড়ের মধ্যে। ঠিক মানুষ, তোমাকে অনেক ধন্যবাদ খুব সুন্দরভাবে ম্যাচটা বিশ্লেষণ করার জন্য।